দেখুন, আজকে আমি পিজিসিবি 2020 সালে এসএই পোস্ট ইলেকট্রিক্যাল পার্টের ডিপার্টমেন্টাল কোশ্চেনটি টোটালি আমি সলভ করে দিব। তো আমাদের প্রথম কোশ্চেনটি বলেছে, দেখুন, ফাইন্ড দি থেভেনিন ইকুইভ্যালেন্ট। এরকম একটা সার্কিট, এটা 20 ভোল্ট, এটা 10 ভোল্ট, এটা 3 ওহম, এটা 6 ওহম, এটা 3 ওহম। এ আর বি এর অ্যাক্রসে আমাদের থেভেনিন ইকুইভ্যালেন্ট বের করতে হবে। তো এটা বুঝতেই পারতেছেন ডিসি সার্কিট থেকে দেয়া থেভেনিন থিওরেম টপিকটা থেকে। ঠিক আছে, তো আমরা কাজ শুরু করি। এখানে দেখুন, প্রথমে আমি আর থেভেনিন বের করব। তো আর থেভেনিন বের করতে আমাদের কি করতে হবে, ওই এ আর বি প্রান্তটাকে জাস্ট ওপেন রেখে আমাদের 6 ওহম, এটা 3 ওহম, আর অবশ্যই সোর্স গুলোকে ডিঅ্যাক্টিভেট করতে হবে। তো ভোল্টেজ সোর্সকে আমরা ডিঅ্যাক্টিভেট করব কখন, কিভাবে? ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভ করা মানে ভোল্টেজ সোর্স থেকে কোনো ভোল্টেজ পাওয়া যাবে না, অর্থাৎ ভোল্টেজ সোর্স থেকে 0 ভোল্ট পাইতে হবে। কি করলে 0 ভোল্ট হবে? অবশ্যই যদি আমরা শর্ট সার্কিট করি, কারণ শর্ট সার্কিটের ভিতর দিয়ে আমরা জানি কোনো ভোল্টেজ থাকে না। একইভাবে 3 ওহম, আর এটা শর্ট সার্কিট। এই অবস্থায় আমরা এ আর বি এর অ্যাক্রসে যে রেজিস্ট্যান্সটা পাবো সেটাই হবে আমাদের আর থেভেনিন। ঠিক আছে, তাহলে আর থেভেনিন ইজ ইকুয়াল টু মেইনলি হবে, দেখুন, 3 এবং 6 এই দুটা আমার প্যারালালি আছে। তাহলে 3 ইন্টু প্যারালালে যদি ফর্মুলায় ফেলি, 3 ইন্টু 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6, আর তার সাথে আবার সিরিজে আছে 3 ওহম, তাহলে প্লাস 3। এটা যদি আমরা হিসাব করি, 18 ডিভাইডেড বাই 9, 2 যোগ 3, 5 ওহম, অর্থাৎ আর থেভেনিনের ভ্যালুটা হবে 5 ওহম। খুবই সিম্পল। ঠিক আছে, এবার আমরা দেখি আমাদের আর থেভেনিন হয়ে গেছে। এবার আমরা ভি থেভেনিনটা বের করব। তো ভি থেভেনিনের জন্য আমরা জানি যে এই সার্কিটটা যেরকম আছে সেই রকমই রাখতে হবে। ঠিক আছে, জাস্ট এই অবস্থায় ওপেন সার্কিট যে ভোল্টেজটা সেটাকেই আমরা বলবো ভি থেভেনিন। তো আর থেভেনিনের ভ্যালুটা আমাদের 5 ওহম পাইলাম। একই সিস্টেমে আমরা ভি থেভেনিন যদি বের করতে চাই তাহলে এই ওপেন সার্কিট ভোল্টেজটা। ঠিক আছে, তো এই অবস্থায় দেখুন আমার সার্কিটে একটাই কারেন্ট ফ্লো করতেছে, এই যে এই লুপের ভিতর দিয়ে। ঠিক আছে, তো এই লুপের কারেন্টটা আমরা আই ধরে নিলাম। তাহলে আই এর ভ্যালুটা আগে বের করি, তাহলে আমরা বাকি কাজটা করতে পারবো। তাহলে এখানে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তাহলে যে কোনো এক পয়েন্ট থেকে কাজ শুরু করি, মনে করেন এই পয়েন্ট থেকে কাজ শুরু করলাম। তাহলে ফার্স্টে পাচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 20 ভোল্ট প্লাস 3i, 3 ইন্টু আই, তারপরে প্লাস 6 ইন্টু আই। এটার ভিতর দিয়ে অবশ্যই আই কারেন্ট ফ্লো করবে, এদিক দিয়ে তো কারেন্ট যেতে পারবে না। তারপরে আবার মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে যদি আমরা আই হিসাব করি, আই এর ভ্যালু আসে এখানে 5 আর ওখানে 30, 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন আমাদের এইখানে যে ভোল্টেজটা সেটাই হবে আমাদের ভি থেভেনিন। তো এই ভোল্টেজটাকে আমরা ভি থেভেনিন দিলাম প্লাস মাইনাস। এখন এখানে জাস্ট আর একটা কেভিএল অ্যাপ্লাই করলে ভি থেভেনিন পেয়ে যাব। তো যে কোনো এক পয়েন্ট থেকে শুরু করি, তো এই পয়েন্ট থেকে শুরু করলাম। তাহলে 6 ইন্টু আই মানে 6 ইন্টু 6 মাইনাস 10, তারপরে এদিক দিয়ে এসে আগে পাচ্ছে মাইনাস, তাহলে মাইনাস ভি থেভেনিন ইজ ইকুয়াল টু 0। আরেকবার আমি চেক করে নেই, এখানে আমি 6 অ্যাম্পিয়ার পাইলাম। 3 আর 6 9। আমার কি হিসাবে ভুল হয়েছে? ইয়েস, আমার মেবি হিসাবে ভুল হয়েছে। এখানে তো 6 অ্যাম্পিয়ার না, সরি, আমি দুঃখিত, অনেক সময় ক্যালকুলেশনে ভুল হয়ে যায়। এখানে 30 আর এখানে 9, 30 বাই 9। তাহলে 6 ইন্টু 30 বাই 9, তাহলে 3 দুগুণা 6, 3 তিরিকে 9, 3 10 30, তাহলে 10 দুগুণা 20, 20 থেকে 10 বাদ দিলে 10। ভি থেভেনিন ইজ ইকুয়াল টু আসবে 10 ভোল্ট। তাহলে আর থেভেনিন আসলো 5 ওহম এবং ভি থেভেনিন আমাদের আসলো 10 ভোল্ট। খুবই সিম্পল একটি প্রবলেম। তো এবার চলুন আমরা পরের কোশ্চেনটি সলভ করি, অর্থাৎ 2 নাম্বার কোশ্চেন। দেখুন, আমাদের পরের কোশ্চেনটিতে বলেছে ফাইন্ড ভিআরএমএস অফ দি সাইকেল। তো এরকম একটা কার্ভ দেওয়া আছে, টি 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড। এটা যদিও আমি ইউনিটটা মেনশন করতে ভুলে গেছি, এটা টি সেকেন্ডে হবে আর ভিটিটা ভোল্টে হবে। ঠিক আছে,
এটা 4 ভোল্ট, এটা -10 ভোল্ট, এটা -4 ভোল্ট, আর 1 সাইকেল কিন্তু মেনশন করে দিচ্ছে। ঠিক আছে, তো এই সাইকেল অনুযায়ী আমাদের ভিআরএমএস টা হিসাব করতে হবে। তো এটা অবশ্যই এসি সার্কিট থেকে দেয়া। তো এসি সার্কিট থেকে আমরা সিম্পলি যেভাবে করতাম সেই সেম সিস্টেমে যদি করতে চাই তাহলে আমাদের একদম 0 থেকে 10 পর্যন্ত হিসাব করতে হবে। তাহলে ভিআরএমএস এর উপর স্কয়ার সমান আমরা কি জানি? ফার্স্টে ভিআরএমএস এর উপর স্কয়ারটা বের করে নেই। একদম ইন্টিগ্রেশন অফ 0 টু t পর্যন্ত ইন্টিগ্রেশন করব কার? এই vt এর উপর স্কয়ার ইনটু dt ডিভাইডেড বাই অবশ্যই টাইম পিরিয়ড দিয়ে ভাগ হবে। ঠিক আছে, তো এই অনুযায়ী আমরা হিসাব করব। তাহলে এখন পুরো টাইম পিরিয়ড পর্যন্ত ইন্টিগ্রেশন, সেটা আবার কয়েক ভাগে বিভক্ত। 0 থেকে 2 একটা, 2 থেকে 4 আরেক রকম, 4 থেকে 6 আরেক রকম, 6 থেকে 8 আরেক রকম, 8 থেকে 10 আরেক রকম। অর্থাৎ এই জিনিসটাকে ওই কয়েকটা পোর্শনে ভাগ করব আমি। তো এটা আমার 1/t, তো t হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 1/10 ইন্টিগ্রেশন অফ ফার্স্টে হলো 0 থেকে কত? 2 পর্যন্ত। তাহলে 0 থেকে 2 পর্যন্ত আমার vt এর ভ্যালু কত? -10। তাহলে -10 এর উপর স্কয়ার, vt এর উপর স্কয়ার যেহেতু, ইনটু dt প্লাস পরের অংশ হচ্ছে 2 থেকে 4 পর্যন্ত আরেক রকম। তাহলে 2 থেকে 4 পর্যন্ত আমার ভ্যালু কত? 4। তাহলে 4 এর উপর স্কয়ার ইনটু dt। জাস্ট এটাকে ভাগ করে দিচ্ছি আমি, যেহেতু এক একটাতে ভ্যালু এক এক রকম। তারপর 4 থেকে 6 পর্যন্ত আবার 0 হলো, তাহলে 0 মানে 0 স্কয়ার dt, 0 কে করলে ওই 0ই আসবে এটা, প্লাস 6 থেকে 8 পর্যন্ত আবার -4, তাহলে -4 এর উপর স্কয়ার ইনটু dt প্লাস লাস্টেরটা আবার 0, ইন্টিগ্রেশন অফ 8 টু 10 0 স্কয়ার dt। তো এই দুইটা তো 0 করে ফেলবে, বাকিগুলোতে আমার ক্যালকুলেশন করতে হবে। এই পুরোটুকু অবশ্যই 1/10 এই ব্র্যাকেটের ভিতর বন্দি করে দিলাম। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেট দেই, যেহেতু ইন্টিগ্রেশনের থার্ড ব্র্যাকেট অন্য জিনিস মিন করে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি আমরা। তাহলে 1/10 এটাকে করলে 100, তাহলে 100t ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 পর্যন্ত, জাস্ট ইন্টিগ্রেশন করতেছি আমি। তারপর এটা 16, 4 এর উপর স্কয়ার 16, তাহলে 16t লিমিট কত? 4 থেকে 2 থেকে 4। তারপর এটা তো 0, তারপর এটা আবার 16t কত? এটা ভ্যালু 6 থেকে 8, পুরো জিনিস সেকেন্ড ব্র্যাকেটে বন্দি। তাহলে এখন ভ্যালু বসিয়ে দিই আমরা। 100 ইনটু 2, এটা 1/10 আছে, 100 ইনটু 2 200 -0, তাহলে 200ই থাকে। তারপরে এটা আসে 16 ইনটু 4 64 মাইনাস 16 দুগুণা 32 প্লাস 16 ইনটু 8 144 মনে হয়, 16 ইনটু 8 না সরি 128 মাইনাস 16 ইনটু 6 96। ব্যাস, এটা এখন হিসেব করলে আমাদের কত আসে সেটা আমরা দেখি। 128 মাইনাস 96 মাইনাস 32 যোগ 64 যোগ 200, 264/10 26.4। ভিআরএমএস এর উপর স্কয়ার আসে 26.4, বাট আমার তো ভিআরএমএস এর উপর স্কয়ার লাগবে না, আমার লাগবে ভিআরএমএস। ঠিক আছে, তাহলে ভিআরএমএস অবশ্যই হবে এই জিনিসটার রুট। তো রুট করলে আমার কত আসে? আমরা রুট করে ফেলি। 5.138 ভোল্ট, 5.138 ভোল্ট। আমরা একটু পুরো ক্যালকুলেশনটা একবার ক্রস চেক করে নিই, যেহেতু ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুলশীল। এখানে 0 টু 2 -10 এর উপর স্কয়ার dt প্লাস 2 থেকে 4 পর্যন্ত 4 এর উপর স্কয়ার, তারপর এটা 0, এটা 6 থেকে 8 পর্যন্ত -4 এর উপর স্কয়ার, তাহলে 100t 2 0 16 4 এর উপর স্কয়ার 16t 4 2
তারপরে আবার 16টি 6 8, তাহলে 100 দুগুণা 200 প্লাস 400 গুণ 64 মাইনাস 16 দুগুণা 32 প্লাস 16 ইন্টু 8 128 মাইনাস 16 ইন্টু 6 96। ঠিক আছে, তাহলে 200 যোগ 64 মাইনাস 32 যোগ 128 মাইনাস 96 ভাগ 10, 26.4, যেটাকে রুট করলে আমার আসে 5.138 ভোল্ট। ঠিক আছে, চলুন এবার আমরা 3 নাম্বার কোশ্চেনটি সলভ করি, দেখি কি বলছে। দেখুন আমাদের পরের কোশ্চেনটিতে বলছে শো কমন কালেক্টর বিজেটি উইথ ইনপুট আউটপুট কার্ভ, অর্থাৎ বিজেটি থিওরি থেকে মেইনলি দেয়া এই কোশ্চেনটি। তো প্রথমত আমাদেরকে আগে কমন কালেক্টরের সার্কিটটা আগে আঁকিয়ে ফেলতে হবে। তো কমন কালেক্টর বলতে অ্যাকচুয়ালি ইমিটার বেস কালেক্টরের মধ্যে কালেক্টরটা কমন থাকবে। তো তার জন্য দেখুন আমি যে কাজটা করব, বিজেটিটাকে বিজেটিটা দেখুন আঁকিয়ে ফেললাম। এখন আমি যে কাজটা করব, কালেক্টরটাকে আমার কমন করতে হবে, তাহলে আমি কালেক্টর হিসেবে নির্বাচন অবশ্যই করতে হবে আমাকে এটাকে। ঠিক আছে, আর এটা ইমিটার, এটা হবে আমাদের বেস। তাহলে কি হবে, এদিক দিয়ে যদি আমি ভোল্টেজ দেই, এই সাইডটা কাজ করবে ইনপুট হিসেবে এবং এদিক দিয়ে আমরা মেইনলি আউটপুট পাবো। তো আউটপুট পাওয়ার আগে এখানে আমার একটা ভোল্টেজ দিতে হবে, তাহলে আমরা মেইনলি কমন কালেক্টরের সার্কিটটা পেয়ে যাবো। তো আমরা মনে করলাম এটা এনপিএন ট্রানজিস্টর, তাহলে আমার এই ইমিটার কারেন্টটা এদিক দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এদিক দিয়ে আমাদের আইই কারেন্ট, তো সেই অনুযায়ী এদিক দিয়ে কারেন্ট যদি পাস করাইতে হয় অবশ্যই আমার এটা হইতে হবে মাইনাস এবং এটা হইতে হবে প্লাস। ঠিক আছে, এই সিস্টেমে আমি ব্যাটারিকে সংযোগ দিব। একইভাবে আমার আইই, এটা আইই সমান আবার আমরা কি জানি, আমাদের বিজেটির কনসেপ্ট অনুযায়ী আই ইজ ইকুয়াল টু আইবি প্লাস আইসি, অর্থাৎ আই যেহেতু বের হচ্ছে আইবি এবং আইসি দুটোই অবশ্যই ঢুকবে কেসিএল ফর্মুলা অনুযায়ী, অর্থাৎ আইসি এদিক দিয়ে আমার ঢুকবে, এটা আমার আইসি কারেন্ট এবং আইবিও অবশ্যই আমাদের ঢুকতে হবে। আইবি ঢুকাইলাম, তাহলে আইবি কে ঢুকাইতে হলে অবশ্যই প্লাস থেকে আমাদের কারেন্ট ঢুকে, দ্যাট মিন্স এটা হলো আমার এই সাইডটার ভোল্টেজ। তো এটাই হলো মেইনলি আমাদের কমন কালেক্টর বিজেটির সার্কিট ডায়াগ্রাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, এটা থেকে ইনপুট আউটপুট কার্ভগুলো আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা আসি ইনপুট কার্ভ। তো ইনপুট কার্ভের কন্ডিশন হচ্ছে আমাদের, আমি আগে কার্ভের ইয়েটা আমি প্লট করে দিচ্ছি। ইনপুটে হতে হবে আমাদের ইনপুট ভোল্টেজ। তো ইনপুট ভোল্টেজ আমরা দেখতেই পাচ্ছি কত, ভিসিবি বা ভিবিসি যেটাই বলুন আপনারা, ভিসিবি ধরলাম। ঠিক আছে, আর এদিক দিয়ে হচ্ছে আমাদের ইনপুট যে কারেন্টটা, তো ইনপুট কারেন্টটা হচ্ছে আমাদের আইবি। তো এই দুটো হচ্ছে আমাদের ভেরিয়েবল, এবং ইনপুট কার্ভ যখন প্লট করব তখন আমাদের আউটপুট পার্টটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তো আউটপুট পার্ট হিসেবে এখানে আমাদের বিবেচিত হবে হলো ভোল্টেজ। ইনপুট কার্ভে সবসময় কনস্ট্যান্ট রাখতে হয় হচ্ছে ভোল্টেজ। তো আউটপুট ভোল্টেজটা আমাদের কত, আমরা দেখতেই পাচ্ছি ভিসিই, যেহেতু এটা আউটপুটের সাইডে আছে, তাহলে ভিসিইটাকে কনস্ট্যান্ট রেখে আমরা কার্ভ আঁকানোর চেষ্টা করব। তো ভিসিইর জন্য আমরা ভিসিই দুইটা ভ্যালু ধরে নিব। প্রথমটা মনে করি আমাদের 2 ভোল্টের জন্য আমি প্লট করব, এবং ভিসিই আরেকটা প্লট করব ধরুন 3 ভোল্টের জন্য। 2 ভোল্টের জন্য একটা কার্ভ আঁকবো, 2 ভোল্টের জন্য একরকম কার্ভ হবে, 3 ভোল্টের জন্য আরেকটা কার্ভ হবে। ঠিক আছে, তো ভিসিইর ভ্যালু 2 ভোল্ট। এখন ভিসিবির সাথে আমার বুঝতে হবে আইবির রিলেশনটা কি, ভিসিবি বাড়াইলে আইবির কি হবে আর কমাইলে আইবির কি হবে। তো তার জন্য আমি যে কাজটা করব, এটাকে আমি ব্যাটারি মনে করলাম, এটাকে আমি ভিবিবি মনে করলাম, ব্যাটারি। এখন এই সাইডে যেহেতু আইবি আছে, দেখুন আইবির ইকুয়েশন অ্যাকচুয়ালি আমাদের কি, আমি সিম্পল ভাবে লিখতেছি। আইবি ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমাদের কি,
এই ভিবিবি থেকে আমাদের বিসি বা বিসিবি ধরছি এখানে, তো বিসিবি ধরলাম, ভিবিবি থেকে সিবিটা মাইনাস করে দিয়ে আমাদের সেটাকে ভাগ দিতে হবে কি এই বেসটার রেজিস্ট্যান্স দিয়ে। তো বেস রেজিস্ট্যান্সটা আমি মনে করলাম আরবি, এটা জাস্ট ধরে নিচ্ছি আমি, ঠিক আছে। তো এখন দেখুন আইবির সাথে ভিসিবির সম্পর্কটা কি, এখান থেকে আমরা আইবির সাথে ভিসিবির সম্পর্ক বিল্ড আপ করতে পারবো। দেখুন আমি যত ভিবিবি হচ্ছে ধরুন ফিক্স ভোল্টেজ, ভিবিবি এবং আরবি এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, কিন্তু ভিসিবিটা ভেরিয়েবল কারণ এটা প্লটে আছে। দ্যাট মিন্স ভিসিবি যত বাড়াবো, দেখুন এটা যেহেতু মাইনাস আছে, এটা যত বাড়াবো আমার আইবির মান কিন্তু তত কমে যাবে। ভিসিবি যত বাড়াবো আইবির মান তত কমে যাবে, আর ভিসিবি যত কমাবো আইবির মানটা তত বাড়বে, ঠিক আছে, রিভার্স সম্পর্ক। অর্থাৎ আমি আমার এখানকার কার্ভটা হবে লাইক আইবি এরকম, এই এখানে একটু খেয়াল করে দেখুন, এখানে ভিসিবির মান হচ্ছে এটা, ঠিক আছে, এখানে ধরুন ভিসিবির মান হচ্ছে এই কিছু একটা মান আছে, তো আইবির মানটাও আপনারা খেয়াল করে নিন এটা। তো এদিকে কিন্তু ভিসিবির ভ্যালুটা বাড়তেছে, তো ভিসিবির ভ্যালুটা বাড়তেছে, সেই রেশিওতে কিন্তু আইবির ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে কিন্তু। অর্থাৎ আমাদের কার্ভ কিন্তু আঁকানো ঠিক আছে, এবং এটা স্ট্রেট লাইন পথে ফলো করবে, কারণ এখানে আমরা দেখতেই পাচ্ছি এটা সরলরৈখিক ইকুয়েশন, যার কারণে স্ট্রেট লাইন এটা ফলো করবে এবং ইকুয়েশনটা হবে এইরকম। তো আমি এভাবে আমি আঁকিয়ে নিলাম, এবং এটা হচ্ছে আমার এই কার্ভটা হচ্ছে ভিসি ফিক্স ভ্যালু, অবশ্যই ভিসি কে ফিক্স রাখতে হবে আউটপুট ভোল্টেজটা। তো ভিসি ইকুয়াল টু এটা আমার মনে করলাম 2 ভোল্টের জন্য। এখন দেখি 3 ভোল্টের জন্য আমার কার্ভটা কেমন হবে। তো ভিসি এর ভ্যালু কি হয়ে গেল, আমার বেড়ে গেল কিন্তু। তো ভিসি এর সাথে আমার দেখি ভিসিবি সম্পর্কটা কি। তো দেখুন আমি ভিসি ইকুয়াল টু কিন্তু আমি বলতে পারতেছি, দেখুন ভিসিবি প্লাস ভিবি। তো এখান থেকে খেয়াল করুন, ভিসি যত বাড়াবো আমার ভিসিবিটা কিন্তু তত বেড়ে যাবে, কারণ এটা কিভাবে আছে ভিসিবি, দেখুন আপনি ভ্যালু বসায় দেখুন, এখানে ভ্যালু বসায় দেখুন, এটা মনে করেন 7 ভোল্ট, এটা 2, এটা হচ্ছে ফিক্স 3 ভোল্ট, 2 আর 5 মনে করুন। এখন এটা 7 থেকে আপনি বাড়ায় দিলেন ভি কে কনস্ট্যান্ট রেখে, তাহলে দেখুন ভিসিবির মান কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। ধরুন আমি ভিসি এর ভ্যালুটা প্রথম অবস্থায় আমি ধরলাম কত, 7 ভোল্ট, আর ভিবিটা কনস্ট্যান্ট আমি মনে করলাম 2 ভোল্ট। তাহলে ভিসিবি এটাকে মিলাইতে হলে আমার কত লাগবে, 5 ভোল্ট লাগবে। এখন ধরুন ভিসি এর ভ্যালুটা আমি বাড়ায় দিলাম, অবশ্যই ভিবি কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে। তো ভিসি যদি মনে করুন 9 ভোল্ট দিয়ে দিলাম, আর ভিবি তো কনস্ট্যান্ট 2 ভোল্টই হবে, তাহলে ভিসিবি কে অ্যাডজাস্ট করতে আমার মানে ভিসি কে মিলাইতে আমার ভিসিবির ভ্যালুটা লাগতেছে কিন্তু 7 ভোল্ট। অর্থাৎ ভিসি বাড়াইলে ভিবি কে কনস্ট্যান্ট রেখে ভিসি বাড়াইলে ভিসিবি অটোমেটিক্যালি বেড়ে যাবে। অর্থাৎ আমার যে ঘটনাটা ঘটবে, ভিসি এর মানটা যেহেতু আমাদের এখানে 3 ভোল্ট বেড়ে গেছে, অতএব ভিসিবিটা বেড়ে যাবে। অর্থাৎ আমাদের এই যে এই স্টার্টিং পয়েন্টটা, এটা কিছু দূর সামনে চলে আসবে, এই যে এখান থেকে এটার স্টার্টিং পয়েন্ট, এই পয়েন্টটা যেখানে ছেদ করছে স্টার্টিং পয়েন্ট না, এই ছেদবিন্দুটা অবশ্যই ডান দিকে সরে যাবে, কারণ এই অবস্থায় এই ভিসি এর জন্য ভিসিবির ভ্যালুটা কিন্তু এর তুলনায় বেশি, যার কারণে আমার এটা এখানে চলে আসলো, আর এটা এটার মতো সমান্তরালে এটাকে ফলো করবে। এটাই হচ্ছে আমাদের ইনপুট কার্ভ। এটা হচ্ছে ভিসি ইকুয়াল টু 3 ভোল্টের জন্য, ঠিক আছে। আমি একদম এক্সপ্লানেশন সহ এটা দেখিয়ে দিলাম। এরপরে আমার লাগবে কি আউটপুট কার্ভ। তো আউটপুট কার্ভের জন্য আমরা যে কাজটা করবো, এটাকে আমি মুছে দিচ্ছি, ইনপুট কার্ভটা আপনারা তুলে নেন, আমি সেই অনুযায়ী এখন আউটপুট কার্ভটা এখন আঁকাবো। আউটপুট কার্ভে এই সাইডে আসবে হলো আমার আউটপুট ভোল্টেজ কত, ভিসি,
তাহলে এখানে বিসি আর আউটপুট কারেন্ট হচ্ছে আমাদের আইই। আর কনস্ট্যান্ট রাখতে হবে হলো ইনপুটের কোনো একটা অংশ। তো ইনপুটের এক্ষেত্রে আউটপুট কারেন্টের জন্য সবসময় ইনপুটের কারেন্টকে কনস্ট্যান্ট রাখা হয়। তো কারেন্টকে আমরা মনে করলাম, এটা একটু সোজা করে নিই, কারেন্টের বিভিন্ন ভ্যালু ধরলাম, ধরুন আইবি কে কনস্ট্যান্ট রেখে আমরা কার্ভ কাটাবো। এখন দেখুন ভিসি যত বাড়াবো আইবির একটা ফিক্স ভ্যালু ধরে নেই এবং সেই অনুযায়ী আমরা দেখি ভিসি যত বাড়াবো আমার কি ঘটনা ঘটবে। ভিসি সমান, আমি একটু লিখে নিচ্ছি, ভিসি সমান অর্থাৎ ভিসি যখন বাড়াবো আমাদের কিন্তু ভিসিবির ভ্যালুটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। ভিসি যদি বাড়াই আমাদের কি হবে, ভিসিবির ভ্যালুটা কিন্তু বেড়ে যাচ্ছে। ভিসি ইকুয়াল টু যেহেতু আমাদের ভিসিবি প্লাস ভি বিই। এখন দেখুন ভিসিবি যদি আমার বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের আইবির পরিমাণটা কমে যাবে। ভিসি যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের আইবির পরিমাণটা কমে যাবে। ঠিক আছে, কারণ আইবি ইকুয়াল টু, একটু আগেই আমি আগেরটা ইনপুট কার্ভ করার সময় দেখিয়েছিলাম, আইবি সমান ভিবিবি মাইনাস ভিসিবি ডিভাইডেড বাই আরবি, বেস যে রেজিস্টারটা সেটা দিয়ে ভাগ হবে। অর্থাৎ মাইনাস পার্ট যেহেতু ভিসিবি, অতএব ভিসিবি বাড়াইলে আমার আইবির পরিমাণ কমে যাবে। আর আইবির পরিমাণ যদি কমে যায় আমাদের আইই অর্থাৎ ট্রানজিস্টরের বেসিক অনুযায়ী আমাদের এই তিনটা পার্ট, এটা ইমিটার, এটা বেস, এটা কালেক্টর, আইবির পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু আমার ইমিটার থেকে বেশি কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, ইমিটার থেকে কিন্তু আমার পরিমাণে বেশি কারেন্ট আসবে, কারণ বেস কারেন্ট যত বাড়বে আমার কিন্তু সিস্টেমের জন্য সেটা সমস্যা, কারণ সেই সিস্টেম থেকে আমরা বেশি কারেন্ট পাবো না। আমার বেস যত বেসে কারেন্ট যাওয়া মানে বেস কারেন্টটাকে শোষণ করে নিচ্ছে। আর বেসে যদি আমি কম কারেন্ট পাই তাহলে সিস্টেমে আমার কারেন্ট কিন্তু বেশি ঢুকবে, কারণ মনে করুন এখানে আমার এদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে, তাহলে বেসে যদি কম পরিমাণ শোষণ করে তাহলে কিন্তু আমার সিস্টেমে আইই তে পরিমাণে আমি বেশি কারেন্ট পাবো। ঠিক আছে, কারণ আইই থেকেই কারেন্টটা আমার পাস হচ্ছে। অর্থাৎ বেস কারেন্ট যদি কমে তাহলে আমাদের সিস্টেম হলো আইই পরিমাণটা আমাদের বেড়ে যাবে। অর্থাৎ ভিসিই বাড়াইলে আইইর পরিমাণটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এটা হলো আমার কন্ডিশন। তো সেটা অনুযায়ী দেখুন আমাদের কার্ভটা লাইক দাঁড়াবে এরকম বাড়তে বাড়তে একটা পর্যায়ে যায় সেটা স্যাচুরেশনের মতো হয়ে যাবে। তো স্যাচুরেশন বলতে ফুললি স্যাচুরেটেড তো হয় না, এরকম কিছুটা খারাপ হয়, প্র্যাকটিক্যালি এরকম কিছু একটা হয়। থিওরিটিক্যালি এটা স্যাচুরেটেড হয়ে যায়, বাট প্র্যাকটিক্যালি কিছুটা এরকম হয়। তো এটা হচ্ছে আমার আইবির একটা নির্দিষ্ট ভ্যালু। মনে করুন আইবির ভ্যালু এখানে আমি ধরলাম কত ধরবো, 2 মিলি অ্যাম্পিয়ার। এখন যদি আমি আইবির পরিমাণটা আস্তে আস্তে বাড়িয়ে দেই তখন আমাদের কিন্তু এই আইবিটা যদি বাড়িয়ে দেই এইটার কাজটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। অর্থাৎ কাজটা হবে লাইক এরকম, আইবি ইকুয়াল টু 4 মিলি অ্যাম্পিয়ার, আইবি ইকুয়াল টু 6 মিলি অ্যাম্পিয়ার। আর এই পয়েন্টে আইবি ইকুয়াল টু আমরা মনে করলাম 0, অর্থাৎ কাট অফ, এটাকে আমরা বলি কাট অফ পয়েন্ট।
এটা হচ্ছে আমার কমন কালেক্টর বিজেটি উইথ ইনপুট আউটপুট কার্ভ। তো চলুন এবার আমরা পরের কোশ্চেনটি সলভ করি। দেখুন আমাদের পরবর্তী কোশ্চেনটি কমিউনিকেশন থেকে দেয়া এবং এটিও থিওরি। এবং আমি বলে রাখতেছি আপনাদের কিন্তু যে কোনো সরকারি পরীক্ষার জন্য এই কমিউনিকেশনের যে কয়টি ব্লক ডায়াগ্রাম আছে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখুন এখানে কোশ্চেনটিতে বলছে এটি নন কোহারেন্ট এফএসকে ডিটেক্টরের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করুন। এফএসকে বলতে ফেজ শিফট কিইং, ঠিক আছে। তো এটা খুবই ইজি একটি কোশ্চেন, ডিরেক্ট বইতেই আপনারা পাবেন। তো এখানে আমরা যে কাজটা করব, প্রথমত আমি রিসিভড বিএফএসকে সিগন্যাল এক্সটি অর্থাৎ এটাকে ইনপুট হিসেবে ব্যবহার করব ফেজ শিফট কিং যে সিগন্যালটা। তো বিএফএসকে তে হলো বাইনারি ফেজ শিফট কিং, এই সিগন্যালটাকে ইনপুট নিলাম এবং এটাকে দুটো রাস্তা আমি করে দিব, ঠিক আছে। এবং দুটোতে একই জিনিস আমরা পাঠাবো। দেখুন এখান থেকে এই পর্যন্ত টোটালি একই জিনিস। তো উপরেরটা হচ্ছে ফিল্টার ম্যাচড, আমার ফিল্টারকে ম্যাচ করতে হবে এই সিগন্যালটার সাথে, ঠিক আছে। 2/√2/2 টিবি cos 2πflt অর্থাৎ সিস্টেমের যে লোয়ার ফ্রিকোয়েন্সিটা আছে সেটার সাথে ফিল্টারিং করতে হবে এবং নিচের টাইপ করতে হবে সেম জিনিস, শুধুমাত্র দেখুন 2πfht অর্থাৎ সিস্টেমের যে হায়ার ফ্রিকোয়েন্সি আছে সেটার সাথে ফিল্টার করে আমি ফিল্টার যে আউটপুটটা পাইছি সেই দুটোকে জাস্ট আমরা ইনভেলপ ডিটেক্টরে পাস করে দিব, ঠিক আছে। ইনভেলপ ডিটেক্টরে দেখুন উপরেটাও ইনভেলপ ডিটেক্টর, নিচেরটাও ইনভেলপ ডিটেক্টর দেওয়ার পর আমাদের দেখুন এই যে এটা মেইনলি স্যাম্পল এট টি ইকুয়াল টু টিবি অর্থাৎ সময় যখন আমার এই টিবি এই যে এখানে যে টাইমটা দেয়া আছে টাইমটা যখন টিবি হবে তখন এটা কম্পারেটরে ডাটাটা আউটপুট করে দিবে, ঠিক আছে। এবং এখানে দেখুন উপর থেকে লোয়ার ফ্রিকোয়েন্সির অংশটা, নিচ থেকে আপার ফ্রিকোয়েন্সির অংশটা একটা আমরা কম্পারেটরে পাঠাবো এবং কম্পারেটরটা মেইনলি আমাদের ডিসিশন দিবে। অর্থাৎ কম্পারেটরের কাজ কি, এই লোয়ার এবং হায়ার ভ্যালুর ভিতর আমার একটা কম্প্যারিজন করে সেই অনুযায়ী আমাদের মেইনলি আউটপুটটা দিবে এবং সেই আউটপুটটাই আমরা পাবো নন কোহারেন্ট এফএসকে সিগন্যাল। অর্থাৎ এটার ভিতর যে ধরনের ফ্রিকোয়েন্সি ছিল তার ভিতর আমাদের দেখুন লোয়ার আর আপার ফ্রিকোয়েন্সি দিয়ে ফিল্টার আউট করে আমরা আমাদের ইনভেলপ ডিটেক্টর থেকে ফাইনালি কম্প্যারেটর ইউজ করে আমরা মেইনলি ফাইনাল আউটপুটটা পাবো, যেটা আমার আসবে নন কোহারেন্ট এফএসকে ডিটেক্টর। তো চলুন এবার আমরা পরের কোশ্চেনটি সলভ করি। 5 নাম্বার কোশ্চেনটি দেখি কি বলছে। দেখুন আমাদের পরের কোশ্চেনটি ট্রান্সফরমার থেকে দেয়া একটি 10 কেভিএ 2000/400 ভোল্ট সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার শর্ট সার্কিট টেস্ট ডাটাটা দিয়ে দিচ্ছে 60 ভোল্ট 4 অ্যাম্পিয়ার 100 ওয়াট। এটি যদি 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং রেটেড কারেন্টে 400 ভোল্ট সরবরাহ করে তবে সাপ্লাই ভোল্টেজ বের করুন। অর্থাৎ প্রথমত আমি যে কাজটা করব, শর্ট সার্কিট টেস্ট ডাটা থেকে আমি ইম্পিডেন্সটা প্রথমত আমি বের করে দেব। তো শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা জানি যে এই সার্কিটে অবস্থিত যত রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স আছে সব আমরা পেয়ে যাই, ঠিক আছে। এবং যে ডাটাটা পাই সেটা অবশ্যই প্রাইমারি রেসপেক্টে। কিভাবে, ধরুন এটা একটা ট্রান্সফরমার প্রাইমারি সাইড, এটা সেকেন্ডারি সাইড, সরি প্রাইমারি না, আমি একটু ভুল বলে ফেলেছি, প্রাইমারি না, এটা ডিপেন্ড করবে আমার ডিপেন্ড করবে স্টেপ আপ আর স্টেপ ডাউনের উপর। তো এখানে দেখুন 2000 ভোল্ট আমার প্রাইমারিতে বলা আছে এবং সেকেন্ডারিতে বলা আছে 400 ভোল্ট। তো শর্ট সার্কিট করতে হবে অবশ্যই, লো ভোল্টেজ যেটা আছে সেটাকে আমার শর্ট সার্কিট করতে হবে। অর্থাৎ এই সেই অনুযায়ী এটা সেকেন্ডারি সাইডটা আমার শর্ট সার্কিট করতে হবে, ঠিক আছে। তো তাইলে আমি যে ইম্পিডেন্সটা পাবো সেটা হবে উইথ রেসপেক্ট টু 2000 ভোল্ট অর্থাৎ প্রাইমারি রেসপেক্টে এই ক্ষেত্রে আসতেছে, ঠিক আছে। যে ভ্যালুটা পাবো সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে প্রাইমারি রেসপেক্টে। তো আমরা প্রাইমারি রেসপেক্টে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সটা আমি রাখতেছি এবং সেই ডাটাটা আমরা ফর্মুলা দিয়ে বের করে দেব। তো ফর্মুলাটা আমাদের কি, জাস্ট এই জেড এস ই, আচ্ছা শর্ট সার্কিট যে ইয়াটা, আচ্ছা জেড জেড ইকুইভ্যালেন্ট মনে করলাম, এটা দ্বারা তো টোটাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স এটাও বলতে পারি। এত ইকুয়াল টু আমাদের কি, ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। তো শর্ট সার্কিটে ভোল্টেজ কত পাইছি 60
ডিভাইডেড বাই 4। অ্যাঙ্গেল অবশ্যই হবে আমাদের cos ইনভার্স পিএসসি, শর্ট সার্কিট পাওয়ার হচ্ছে আমাদের 100 ওয়াট ডিভাইডেড বাই ভিএসসি হচ্ছে আমাদের 60, আর এটা হচ্ছে আমাদের কারেন্ট হচ্ছে আমাদের 4। এটা দ্বারা ভাগ করলেই আমরা কিন্তু এই ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা আমরা পেয়ে যাব। তো দেখুন, আমি যদি হিসাব করে ফেলি ক্যালকুলেটরে, আমাদের 15 অ্যাঙ্গেল cos ইনভার্স 100 ডিভাইডেড বাই 240, এটা হিসাব করলে আমাদের 6.25 প্লাস জে ইন্টু 13.6359 এত ওহম। তো আমরা যে কাজটা করব, আমাদের এই সার্কিটে এই উপরের লাইন মুছে দিচ্ছি, এটা লাগবে না। আমরা রেজিস্টরের জায়গায় লিখব কত, 6.25 পাইলাম, আর এটা হচ্ছে যে 13 পয়েন্ট জায়গায় কম 6359 এত ওহম, 6359 এত ওহম। এটা আমি ক্যালকুলেটর থেকে পেয়ে গেছি। এখন আমি এটা মুছে দিচ্ছি, এটা আমার লাগতেছে না। এখন দেখুন, শর্ট সার্কিট টেস্ট কিন্তু করে ফেলেছি, এখন আর আমাদের এটা শর্ট রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এখন আমাদের বাদবাকি কাজটা করব। শর্ট সার্কিট টেস্টটা হচ্ছে জাস্ট আমাদের যত রকমের রেজিস্টর এবং ইন্ডাক্টর আছে সেগুলো ক্যালকুলেশন, এরপরে আমাদের মূল সার্কিটে ফিরে যেতে হবে। ঠিক আছে, অর্থাৎ এদিক দিয়ে লোড, এদিক দিয়ে সাপ্লাই। তো আমি লোডের একটা হচ্ছে 400 ভোল্ট বলেই দিছি, আমাদের 400 ভোল্ট সাপ্লাই করবে, এবং সেই অনুযায়ী আমাদের প্রাইমারিতে এই সাইড থেকে এই যে এই জায়গাটার ভোল্টেজ হচ্ছে 2000 ভোল্ট। তাহলে আমাদের এই ভোল্টেজটা কত হবে? তো আমরা সিম্পলি দেখুন, আমরা যদি এখন এই ভোল্টেজটা আমার জানা আছে 2000 ভোল্ট, এখন যদি আমরা এই কারেন্টটা পাই, অর্থাৎ প্রাইমারি কারেন্টটা পাই, তাহলে কিন্তু সেই কারেন্টকে ইউজ করে আমরা কিন্তু এই প্রাইমারিতে যে ভোল্টেজটা সাপ্লাই হয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখুন, প্রাইমারি কারেন্টটা আমাদের কত আসে আসলে? প্রাইমারি কারেন্টটা দেখুন, আমাদের মেইন পাওয়ার হচ্ছে 10 কেভিএ, তাহলে 10 × 10⁻³ ডিভাইডেড বাই আমার এই সাইডে ভোল্টেজ কত, 2000 ভোল্ট। তাহলে 2000 অ্যাঙ্গেল, এটা যেহেতু ল্যাগিং, মাইনাস cos ইনভার্স 0.8। ঠিক আছে, তাহলে দেখুন আমাদের সাপ্লাই থেকে যে ভোল্টেজটা আমরা দিচ্ছি, এটাকে আমরা ভিপি মনে করলাম, সেই ভোল্টেজটা আমাদের আসবে, এইখানে 2000 ভোল্ট আসেই, তার সাথে যোগ হবে কি আমাদের আইপি ইনটু এই যে 6.25 প্লাস যে 13.6359। এখন এটাকে আমরা আইপির জায়গায় জাস্ট এই ভ্যালুটা বসিয়ে দেব, তার সাথে এটা মাল্টিপ্লাই করে 2000 যোগ করে দিব। তাহলে দেখুন আমাদের আসতেছে, আমি হিসাব করে নিচ্ছি, উপরে 10 × 10⁻³ মানে 10000 ডিভাইডেড বাই 2000 অ্যাঙ্গেল মাইনাস cos ইনভার্স 0.8, সেটার সাথে আমাদের 2000 যোগ, এবং সেটাকে অবশ্যই r θ ফর্মে নেব, আমাদের কোনো ফেজ আমাদের রাখা যাবে না, জাস্ট প্রাইমারি ভোল্টেজ চাইছে। তো সেটা আমাদের আসতেছে 2066 সাপ্লাই ভোল্টেজটা 2066.2177 অ্যাঙ্গেল 0.99 ডিগ্রি। তো এখান থেকে জাস্ট ডিগ্রিটা উঠিয়ে দিয়ে আমরা পরের লাইনে লিখে দেব আমাদের সাপ্লাই ভোল্টেজ এত ভোল্ট, অবশ্যই ইউনিটটা লিখতে হবে এত ভোল্ট, এটা অ্যাম্পিয়ার কারেন্টটা। তো এটা ছিল এই কোশ্চেনটার সলিউশন। তো চলুন এবার আমরা পরের কোশ্চেনটি সলভ করি। দেখুন আমাদের পরের কোশ্চেনটি ইন্ডাকশন মোটর থেকে দেয়া, খুবই সিম্পল একটি কোশ্চেন। একটি ইন্ডাকশন মোটরের স্লিপ 5%, 4 পোল, 50 হার্টজ ফ্রিকোয়েন্সি, 10 হর্স পাওয়ার হলে সিনক্রোনাস স্পিড, রোটর স্পিড এবং রোটর ফ্রিকোয়েন্সি কত হবে? ঠিক আছে, তো আমরা কথা না বাড়িয়ে দেখুন শুরু করতেছি। সিনক্রোনাস স্পিড বলতে আমরা জানি
জাস্ট ফর্মুলা বসাবো, সিনক্রোনাস স্পিড ns ইকুয়াল টু 120 f ডিভাইডেড বাই p। তাহলে 120 ইন্টু f হচ্ছে আমাদের 50 ডিভাইডেড বাই পোল হচ্ছে 4টা। তাহলে সরাসরি আমরা আরপিএম এ পেয়ে যাব, সেই ভ্যালুটা আমার আসবে 120 ইন্টু 50 ডিভাইডেড বাই 4, 1500 আরপিএম। এক নাম্বার হয়ে গেল। এরপর আমার রোটর স্পিড, তো স্পিডের জন্য আমরা স্লিপ ইকুয়েশন ইউজ করব, স্লিপ ইকুয়াল টু ns মাইনাস nr ডিভাইডেড বাই ns। তো স্লিপ হচ্ছে আমার 5%, যেহেতু পার্সেন্টেজ বানিয়ে নিলে আমার 0.05 আসে। ns আমরা মাত্র পাইলাম 1500 মাইনাস nr ডিভাইডেড বাই 1500, এখান থেকে একটু সাইড ট্রান্সফার করে নিলে আমাদের দেখুন nr এর ভ্যালুটা আসবে 1425 আরপিএম। 1425 আরপিএম। আর একটা কি চাইছে আমাদের রোটর ফ্রিকোয়েন্সি, তো রোটর ফ্রিকোয়েন্সিটা আমার সিম্পলি হবে s ইনটু আমাদের যে স্টেটরের ফ্রিকোয়েন্সি, অর্থাৎ সিনক্রোনাস এই ফ্রিকোয়েন্সিটা। ঠিক আছে, তো স্লিপ হচ্ছে আমার 0.05 আর ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের 50। জাস্ট এটাকে হিসাব করে নিলে আমাদের দেখুন 50 ইনটু 0.05 2.5 হার্টজ। ঠিক আছে, খুবই সিম্পল একটি কোশ্চেন। তো চলুন এবার আমরা পরের কোশ্চেনটি সলভ করি, 7 নাম্বার কোশ্চেন। দেখুন আমাদের 7 নাম্বার কোশ্চেনটি মেইনলি পাওয়ার সিস্টেমে ফল্ট ক্যালকুলেশন থেকে দেয়া। এটি অ্যাকচুয়ালি এলজি ফল্ট, লাইন টু গ্রাউন্ড ফল্টের একটি ম্যাথ, এবং আমি কিন্তু আমার প্লে লিস্টে এই এলজি ফল্ট, এলএলজি ফল্ট, এলএল ফল্ট এগুলো নিয়ে বিস্তারিত ভিডিও করেছি। সেখানে আমি দেখিয়েছি কিভাবে আমাদের ইকুয়েশনগুলো আসে, এবং আমি এখানে সরাসরি আমাদের ইকুয়েশন আমি অ্যাপ্লাই করব। ঠিক আছে, যেহেতু এটা কোশ্চেন সলিউশন পর্ব, তাই বিস্তারিত আমি ইকুয়েশন কিভাবে আসলো সেটা আমি বলবো না, জাস্ট আমি ইকুয়েশন থেকে কিভাবে ম্যাথটি সলভ করতে হবে সেটি দেখিয়ে দেবো। তো কোশ্চেনটি বলছে দেখুন, একটি 20 MVA 13.2 কিলোভোল্ট জেনারেটরের পজিটিভ, নেগেটিভ অ্যান্ড জিরো সিকোয়েন্স রিঅ্যাক্টেন্স গুলো যথাক্রমে 0.3 পার ইউনিট, 0.2 পার ইউনিট অ্যান্ড 0.1 পার ইউনিট। জেনারেটরটি গ্রাউন্ডের সাথে সংযুক্ত এবং এতে কোনো লোড নেই। যদি জেনারেটর একটি ফেজ গ্রাউন্ড ফল্ট হয়, বলেই দিছে ফেজ টু গ্রাউন্ড ফল্ট, অর্থাৎ ফেজ বলতেই আসলে লাইন এলজি লাইন, আর গ্রাউন্ড বলতে জি এলজি ফল্ট, তবে ফল্ট কারেন্ট কত হবে? জেনারেটর ইন্টারনাল রিঅ্যাক্টেন্স 0। তো কারেন্ট যেহেতু চাইছে, আমরা প্রথমত এখানে দেখুন আমাদের রিঅ্যাক্টেন্স গুলো দেয়া আছে পার ইউনিটে। তাহলে আমি যে কাজটা করব, প্রথমত আমি বেস কারেন্টটা আমি আগে বের করে নেব, সিস্টেমের বেস কারেন্ট। তো আমাদের দেখুন সিস্টেমের বেস কারেন্টটা আই বেস, এটা মনে করলাম 3 বেস সিস্টেম, মানে হচ্ছে আমাদের S ইকুয়াল টু √3 ইন্টু VI। তাহলে আইটা হবে S ডিভাইডেড বাই √3 ইন্টু V। ঠিক আছে, তো S কত আমাদের 20 MVA, অর্থাৎ 20 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই √3 ইন্টু আমাদের কত ভোল্টেজ কত আছে 13.2 কেভি, অর্থাৎ 13.2 ইন্টু 10⁻3। জাস্ট এটা হিসাব করে নিলে আমরা কিন্তু আই বেসটা পেয়ে যাবো, বেস কারেন্ট যেটা সেটা আমরা পেয়ে যাবো। তো আমি একটু ক্যালকুলেটর হিসাব করে নিচ্ছি, এটা ভাগ √3 ভাগ 13.2 ভাগ 1000, 874.7731 এত অ্যাম্পিয়ার। এখন দেখুন ভোল্টেজ কারেন্টটার বেস ভ্যালু আমি পেয়ে গেছি। এখন আমরা যে কাজটা করব, কারেন্টটার জাস্ট আমি যদি পার ইউনিট ভ্যালুটা পেয়ে যাই, তাই কিন্তু কারেন্টের ফল্ট কারেন্টটার অ্যাকচুয়াল মানে ফল্ট কারেন্টটার যদি এখন পার ইউনিট ভ্যালুটা পাই, তাহলে আমরা
ফল্ট কারেন্টের অ্যাকচুয়াল ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, তো তার জন্য দেখুন আমার যে কাজটা করতে হবে, আই পার ইউনিট ইজ ইকুয়াল টু, আমাদের অ্যাকচুয়ালি ফর্মুলা কি, ফল্ট ভোল্টেজ ডিভাইডেড বাই আমাদের কি Z1 প্লাস Z2 প্লাস Z0। এটা অবশ্যই ফল্টি কারেন্ট, আই পার ইউনিটে কি ফল্ট কারেন্টটা, ফল্ট কারেন্টটা পার ইউনিট ভ্যালু অবশ্যই তার আগে একটা 3 মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এটা আমি দেখিয়েছি কেন এই কিভাবে এই ইকুয়েশন আসে, সেটা আপনারা আমার প্লেলিস্ট থেকে এই টপিক রিলেটেড ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো এগুলো সব কিন্তু আমার পার ইউনিটে, যেহেতু এটা পার ইউনিটে আমি পাচ্ছি, তো আমি এখানে বোঝার জন্য আমি সব পার ইউনিটে নিয়ে এলাম। পার ইউনিট যেহেতু আমার পার ইউনিটে দেয়া আছে। তো এখন দেখুন আমাদের নিচের ভ্যালুগুলো ডিরেক্ট জানা, নিচের ভ্যালুগুলো হচ্ছে 0.3, অবশ্যই তার আগে একটা জে দিতে হবে যেহেতু এটা ইন্ডাকটিভ লোড, প্লাস জে 0.2 প্লাস জে 0.1। ঠিক আছে, আর 3 হবে, আর ভিএফ ফল্টের পার ইউনিট ভ্যালুটা। তো একটা ফেজ যদি গ্রাউন্ড হয়ে যায় তাহলে আমাদের কি হচ্ছে যে ফেজ ভোল্টেজটা একই থাকতেছে, 13.2 কেভি থাকবে, এবং ফেজ অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 13.2 কেভি, এবং আমাদের বেস ভ্যালু, ভোল্টেজের বেস ভ্যালু হচ্ছে 13.2 কেভি, কারণ এখানে সিস্টেমে আর কোনো বেস নাই, এই একটাই আছে ভোল্টেজ হিসেবে, এই একটা ভ্যালুই আছে, অর্থাৎ এটাকেই বেস ভ্যালু ধরবো, এটাকেই অ্যাকচুয়াল ভ্যালু ধরবো। তো অ্যাকচুয়াল ডিভাইডেড বাই বেস মানে হলো পার ইউনিট, তাহলে 13.2 বাই 13.2 আলটিমেটলি এটা আসে 1। তাহলে এটা এইখান থেকে দেখুন পার ইউনিটের বেস ভ্যালুটা আমরা পার ইউনিট ফল্ট কারেন্টের পার ইউনিট ভ্যালুটা আমরা পেয়ে যাব। তাহলে 3 ডিভাইডেড বাই, আমি হিসাব করে দিচ্ছি, 0.3 প্লাস 0.3 জে প্লাস 0.2 জে প্লাস 0.1 জে, 3 ভাগেস মাইনাস J5, এটা আসতেছে মাইনাস J5, অবশ্যই এটা পার ইউনিটে। আচ্ছা, পার ইউনিট লিখতে হবে না কারণ এখানে পার ইউনিট লিখছি, সো আমি পার ইউনিট ফল্ট কারেন্টের পার ইউনিট ভ্যালু পাইলাম, আর ফল্ট কারেন্টের নরমাল বেস কারেন্টটা আমার জানা আছে, তাহলে সিম্পলি পার ইউনিট ফল্ট কারেন্টের অ্যাকচুয়াল ভ্যালুটা হবে এই আই পার ইউনিট ফল্ট ইনটু কি হবে আই বেস। তাহলে জাস্ট আমরা যদি ভ্যালুটা বসিয়ে দেই, পার ইউনিট ফল্ট ভ্যালুটা হচ্ছে আমাদের -J5, আর আই বেস একটু আগে পাইছি কত, 874.7731 গুণন করে দেই, তাহলে আমরা ফল্ট কারেন্টটা পেয়ে যাব, অ্যাম্পিয়ার ভ্যালু গুণ 874.7731 মাইনাস 4373 মাইনাস জে 8655, এত অ্যাম্পিয়ার, হিউজ পরিমাণ অ্যাম্পিয়ার। এই পরিমাণ কারেন্ট আমার ফেজ থেকে গ্রাউন্ডে ফ্লো করবে। তো চলুন এবার আমি 8 নম্বর কোশ্চেনটি সলভ করি। দেখুন আমাদের লাস্ট কোশ্চেনটি ট্রান্সমিশন লাইন থেকে দেয়া, খুব সিম্পল একটি প্রবলেম। তো কোশ্চেনটিতে বলছে দেখুন, এ সিঙ্গেল ফেজ ট্রান্সমিশন লাইন হ্যাভিং ফেজ ইম্পিডেন্স 0.3 plus J 0.4 ohm and supplies a load P equal to 300 kilowatt, 0.8 power factor lagging at 3.3 kilovolt. Find out supply voltage and current. তো আমরা যে ডাটা দেয়া আছে সেটা অনুযায়ী সার্কিট ডায়াগ্রাম এঁকে ম্যাথটি সলভ করে ফেলবো। তো দেখুন আমাদের এটা হলো সাপ্লাই এন্ড, আর এখানে একটা রেজিস্টর, একটা ইন্ডাক্টর। তো রেজিস্টরের ভ্যালু হচ্ছে 0.3 আর ইন্ডাক্টরের ভ্যালু J 0.4, আর এদিক দিয়ে আমার লোড, এটা ট্রান্সমিশন লাইন, মেইনলি এতটুকু হচ্ছে ট্রান্সমিশন লাইন, এটা হচ্ছে সাপ্লাই। তো
তো সাপ্লাই হিসেবে আমাদের কত ভোল্ট এবং কারেন্ট লাগতেছে সেটা আমরা বের করব। তো এটা আমার ভিএস, আর সাপ্লাই এন্ডে যে কারেন্টটা যাচ্ছে সেটা আমাদের এটা। আর এটা হচ্ছে লোড। লোড হচ্ছে মেইনলি রিসিভার। তো রিসিভারে এখানে আমরা দেখতেই পাচ্ছি সেন্ডিং এবং রিসিভিং কারেন্ট সেম, কারণ সিরিজ পাথ। অর্থাৎ এই কারেন্টটাই অ্যাকচুয়ালি আমাদের সাপ্লাই কারেন্ট হিসেবে কাজ করবে। এবং এখানে লোড হচ্ছে 300 কিলোওয়াটের। আমি স্পেসিফিকেশন গুলো লিখে নিচ্ছি। এটা 0.8 পাওয়ার ফ্যাক্টর এবং 3.3 কিলোভোল্ট। অর্থাৎ এটার অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে 3.3 কিলোভোল্ট। এখন এটার সাহায্যে আমি এই রিসিভিং কারেন্ট এবং পেয়ে যাবো, আর রিসিভিং কারেন্ট এবং সাপ্লাই কারেন্ট সেম। সো আমাদের দেখুন এই সাপ্লাই কারেন্টটা আমাদের আসতেছে, জাস্ট পাওয়ারটাকে কি করে দিতে হবে, P ইকুয়াল টু VI cos θ। সেখান থেকে চিন্তা করুন, P ইকুয়াল টু VI cos θ মানে I ইকুয়াল টু P ডিভাইডেড বাই V ইনটু cos θ। মানে উপরে আমাদের আসতেছে P হচ্ছে 300 কিলোওয়াট, তাহলে 300 ইনটু 10 টু দি পাওয়ার 3। আর সিঙ্গেল ফেজ যেহেতু কোনো রুটই হবে না। আর V হচ্ছে আমাদের 3.3 কিলোভোল্ট, তাহলে 3.3 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু অবশ্যই পাওয়ার ফ্যাক্টর আছে, পাওয়ার ফ্যাক্টর 0.8। এখানে যদি ভোল্ট অ্যাম্পিয়ার ইউজ করতেন তাহলে আর পাওয়ার ফ্যাক্টর লাগতো না, কারণ S ভোল্ট অ্যাম্পিয়ার মানে হচ্ছে S অ্যাপারেন্ট পাওয়ার। S ইকুয়াল টু আমাদের অ্যাকচুয়ালি VI, সো I ইকুয়াল টু S বাই V। বাট পাওয়ার যখন দেয়া থাকবে তখন অবশ্যই নিচে পাওয়ার ফ্যাক্টর আনতে হবে, কারণ রিয়েল পাওয়ার P ইকুয়াল টু VI cos θ। সেই cos θ হচ্ছে এইটা। তো অ্যাঙ্গেল হচ্ছে আমাদের মাইনাস cos ইনভার্স 0.8। মাইনাস হওয়ার কারণ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, ল্যাগিং আচ্ছা বলে দিছে, অনেক সময় নাও বলা থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের এটা দেখে বুঝতে হবে যে 0.4 মানে ইন্ডাকটিভ লোড, আর ইন্ডাকটিভ লোডে কারেন্ট অবশ্যই ল্যাগ করবে। ঠিক আছে, ভোল্টেজের তুলনায় ল্যাগ করবে। তাহলে এখান থেকে দেখুন আমি ক্যালকুলেটর বসিয়ে নিচ্ছি, 300 কে 3.3 দ্বারা ভাগ ডিভাইডেড বাই 0.8 অ্যাঙ্গেল মাইনাস cos ইনভার্স 0.8। যে রেজাল্টটা পাইলাম সেটাকে আর থিটা ফর্মে দিব। তাহলে 113.6363 অ্যাঙ্গেল মাইনাস 36.8699 ডিগ্রি, এত অ্যাম্পিয়ার। তো সাপ্লাই খালি কারেন্ট চাইছে, এগুলোতে ফেজ দেখানোর প্রয়োজন নাই। নরমাল এসি সার্কিট হলে সেক্ষেত্রে আমাদের এসি সার্কিটের ম্যাথ হলে সেক্ষেত্রে আমাদের ফেজ সহ দেখাইতে হয়। বাট যেহেতু শুধু কারেন্ট চাইছে, শুধুমাত্র এটা লিখলেই হবে। 113 পরের লাইনে লিখে দিবেন সাপ্লাই কারেন্ট ইকুয়াল টু 113.6363 অ্যাম্পিয়ার। তো কারেন্ট পেয়ে গেছি, এখন আমাদের ভোল্টেজ লাগবে, এই VS টা লাগবে, এই যে এই VS টা। তো দেখতেই পাচ্ছেন VS ইকুয়াল টু খুব সিম্পল, VR মানে হচ্ছে আমাদের 3.3 কিলোভোল্ট, অর্থাৎ 3.3 ইনটু 1000। অবশ্যই এটাতে কোনো ফেজ যেহেতু দেয়া নাই, এগুলো তো অটোমেটিক্যালি ফেজটাকে আমাদের 0 ডিগ্রি ধরে নিতে হয়। ঠিক আছে, যার কারণে আমি ফেজ উল্লেখ করলাম না। প্লাস আমাদের কত কারেন্ট 113.6363 অ্যাঙ্গেল মাইনাস 36.8699 ডিগ্রি, তার সাথে মাল্টিপ্লাই হবে এই যে লাইন ইম্পিডেন্সটা 0.3 প্লাস জে 0.4। ব্যাস, এটা হিসাব করলে আমাদের ফাইনাল রেজাল্ট হয়ে যাবে। তো যে কারেন্টটা পাইছি সেটার সাথে মাল্টিপ্লাই করে দেই, 0.3 প্লাস 0.4 জে প্লাস 3.3 ইনটু 1000। তাহলে এটাকে আর থিটা ফর্মে নিলে 335832 অ্যাঙ্গেল 0.2717 ডিগ্রি। তো ফেজ লাগবে না, আপনাদের শুধুমাত্র সাপ্লাই ভোল্টেজটা উল্লেখ করে দিবেন 3354.5832 ভোল্ট। তো এই তো আমাদের পিজিসিবি এসএই 2020 সালে কোশ্চেনের সলিউশন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন,
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।